সাংবাদিক সম্মেলন করে আমি এই বার্তা দেবো মহেশতলা মহাশয়ের কাছে যে দীর্ঘ 34 বছর, তার পরবর্তীকালে 15 বছর বাংলার যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেই উন্নয়ন বাংলার হয়নি। বাংলা সারা ভারতবর্ষের বুকে বাংলা পিছাতে পিছাতে আজকে 26তম স্থানে গিয়ে বাংলা উপস্থিত হয়ে গেছে। কি শিক্ষা বলুন, কি স্বাস্থ্য বলুন, কি আইন শৃঙ্খলা বলুন, চারিদিক দিয়ে বাংলা আজকে পিছাতে পিছাতে একদম শেষের ছাদের কিনারায় গিয়ে বাংলাকে দাঁড় করিয়ে দিয়েছে। এই 49 বছরে বাম জামানা, তার পরবর্তীকালে তৃণমূল জামানা। যে বাংলা আগে ভারতবর্ষের পথ দেখাত, যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ দেব, নেতাজি সুভাষচন্দ্র বোস যে বাংলায় জন্মগ্রহণ করেছে, সেই বাংলায় আজকে চোরেদের রাজত্বে পরিণত করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পাবেন এই সরকারের দুর্নীতি। আপনি চাকরি চুরি থেকে শুরু করে আর.জি. কর হাসপাতালে ঘটনা থেকে শুরু করে আপনি যদি দেখেন যে গরিব মানুষের জন্য কেন্দ্রীয় সরকার লকডাউন অর্থাৎ কোভিড হওয়ার পর যেভাবে কেন্দ্রীয় সরকার গরিব মানুষের স্বার্থে খাদ্য পাঠাচ্ছিল রেশন ব্যবস্থার মধ্যে দিয়ে, সেই গরিব মানুষের খাদ্যগুলো লুট করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। কয়লা চুরি, গরু চুরি থেকে শুরু করে পাথর চুরি, বালি চুরি থেকে শুরু করে তোলাবাজের রাজত্বে পরিণত করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা। আজকে একটা নতুন শিল্প বাংলায় স্থাপন হয়নি 15 বছর তৃণমূলের রাজত্ব, কিন্তু প্রত্যেক বছর বাংলার মানুষের করের টাকা মুখ্যমন্ত্রী ঘটা করে শিল্পপতিদের ডেকে সম্মেলন করে, শিল্প আসবে বলে বাংলার মানুষকে আশা দেয়, কিন্তু সেই শিল্প একটাও আজ পর্যন্ত বাংলায় আসেনি। যে বাংলার বেকার সংখ্যা ছিল 2011 সালে 1 কোটি, সেই বাংলায় আজকে 2 কোটি অতিক্রান্ত করে ফেলেছে শিক্ষিত বেকারের সংখ্যা। আপনারা দেখেছেন যে 26,000 শিক্ষিত যুবক যাদের চাকরি পাওয়ার কথা, যারা চাকরির ইন্টারভিউর মধ্যে দিয়ে যারা চাকরি পাওয়া উচিত ছিল, সেই মানুষগুলোকে রাস্তায় দাঁড়িয়ে কখনো রোদে পুড়ে, কখনো বৃষ্টিতে ভিজে, কখনো শীতের কুয়াশায় ভিজে তাদের কলকাতার রাজপথে আন্দোলন করতে বাধ্য করেছে এই তৃণমূল কংগ্রেস। আর চাকরি কারা পেয়েছে? যারা তৃণমূল কংগ্রেসকে টাকা দিতে পেরেছে, তার শিক্ষাগত যোগ্যতা সেই জায়গায় নেই, কিন্তু টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেস বাংলার চাকরিগুলোকেও কিন্তু বিক্রি করেছে। তাই 26,000 শিক্ষকের চাকরি গেছে, প্রাথমিকে 32,000 চাকরি ঝুলছে, যাবে কি যাবে না সেই অবস্থায় বাংলার শিক্ষিত বেকার যুবকদের পশ্চিমবাংলা যে অন্ধকার, নতুন করে বলার আর অবকাশ রাখেনি বাংলার এই মুখ্যমন্ত্রী। তারপরে আমার লজ্জা করে বলতে যে সারা ভারতবর্ষের 1947 সালে স্বাধীন হওয়ার পর আমি এত জঘন্য মুখ্যমন্ত্রী আমি কোনো রাজ্যে দেখিনি। যে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার শাসনে বসে থেকে সেই মুখ্যমন্ত্রী বলে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ দিতে পারে না, সেই শিক্ষিত বেকার যুবকদের বলছে চপ ভাজো, চায়ের দোকান করো। আমি আপনাদের মধ্যে দিয়ে বলি যে আমরা যখন স্কুলে পড়তাম, স্কুলের মাস্টার আমাদের শিক্ষা দিত কিভাবে পড়বো, কিভাবে ইংলিশ পড়বো, কিভাবে বাংলা পড়বো, কিভাবে গ্রামার তৈরি করব। তাহলে মাস্টার যেভাবে শিখিয়ে দিত আমরা সেটা নকল করে আমরা স্কুলে পড়াশোনা করবার চেষ্টা করি। তাহলে আজ বাংলার মুখ্যমন্ত্রী, আমি মনে করি বাংলার সমস্ত মানুষের, কোনো রাজনৈতিক দলের না, সমস্ত মানুষের মুখ্যমন্ত্রী উনি, এবং উনি বাংলার একজন শিক্ষক সারা বাংলার মানুষের। সবার আগে ওনার উচিত
যে কিভাবে চপ ভাজতে হয়, কিভাবে চায়ের দোকান করতে হয়, সেটা উনি করে দেখিয়ে দিক বাংলার শিক্ষিত যুবকদের। তার পরবর্তীকালে বাংলার শিক্ষিত যুবকরা চপ ভাজবে ওনার কথা মতো, চায়ের দোকান করবে ওনার কথা মতো। আমি তারপরেও বলি আপনাদের যে ওনার পরিবারে অনেক মানুষ আছে, ওনার অনেকগুলো ভাইপো আছে, ভাইজি আছে, তাদের উনি শিখিয়ে দিক তাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু। সেই শিক্ষাগত যোগ্যতার মধ্যে তারা আজকে অর্থনৈতিকভাবে এতটাই শক্তিশালী হয়ে গেছে, ওনার ভাইয়েরা অর্থনৈতিকভাবে এতটাই শক্তিশালী হয়ে গেছে। কি করে হলো? পিসি সরকারও ওনার কাছে হেরে গেছে। পিসি সরকার ম্যাজিক দেখায়, কিন্তু উনি এই 15 বছরে যে ম্যাজিক দেখিয়ে দিয়েছে, সেই ম্যাজিকে পিসি সরকারও হেরে গেছে। আজকে ভারতবর্ষের সারা পৃথিবীর সবচেয়ে বড় ম্যাজিশিয়ানের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এমন ম্যাজিক দেখিয়েছে, যাদের একটা টালি চালা ছিল কলকাতা কর্পোরেশনের জমিতে, সেই পরিবারটা আজকে কালীঘাট রোড, হরিশ মুখার্জি রোড আর হরিশ চ্যাটার্জি স্ট্রিটে 35টার উপর প্লটের মালিক হয়েছে। কি করে হলো? কোথা থেকে হলো? কিভাবে হলো? একবার জিজ্ঞাসা করে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী। আর তারপরেও আপনাদের বলবো যে আপনাদের মধ্যে দিয়ে বাংলার মানুষকে বলবো যে এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নেতাজি সুভাষ থেকে শুরু করে এই বাংলায় অনেক মনীষীরা জন্মগ্রহণ করেছে। সেই বাংলায় অন্তত বাংলার মানুষ চোরেদের সমর্থন করবে না, এই বিশ্বাস আমার আছে। ধর্ষকদের সমর্থন করবে না, এই বিশ্বাস আমার আছে। লুটেদের সমর্থন করবে না, এই বিশ্বাস আমার আছে। তোলাবাজদের সমর্থন করবে না, এই বিশ্বাস আমার আছে। বাংলাকে আগামী দিন এগিয়ে নিয়ে যেতে গেলে নরেন্দ্র মোদীর হাতে বাংলাকে তুলে দিতে হবে। তাই বাংলার মানুষের বুকের মধ্যে আজকে লেখা হয়েছে পদ্মফুল। আগামী নির্বাচন অর্থাৎ এই 2026-এর বিধানসভা নির্বাচন 23 তারিখ ও 29 তারিখে বাংলার মানুষ তার গণতান্ত্রিক অধিকার যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারে, তাহলে পশ্চিম বাংলায় পরিবর্তন হবে এবং ডবল ইঞ্জিনের সরকার একটা প্রতিষ্ঠিত হবে, এই বিশ্বাস আমার আছে। সভা গঠন হয়েছিল 1993 সালে। 8 আর 26 প্রায় 34 বছর অতিক্রান্ত হয়ে গেছে। মহেশতলা পৌরসভা গঠন হয়েছে। সবচেয়ে বড় সমস্যা মহেশতলার মানুষের জল নিকাশি ব্যবস্থা। যত পুকুর ছিল মহেশতলার বুকে, সেই পুকুরগুলো বুঝিয়ে ফেলা হয়েছে। ইভেন কি আমি বলি দায়িত্ব নিয়ে, যিনি আজকে মহেশতলার এমএলএ বা যিনি মহেশতলা পৌরসভার চেয়ারম্যান, তার পরিবারের তার মেয়ে একটা জমি কেনে 19.5 কাঠা পুকুর, সেটাও বুঝিয়ে একটা ব্যাংকোয়েট তৈরি করে। সোয়ানি ব্যাংকোয়েট আপনারা গেলে দেখতে পাবেন যে ঠিক উৎপল দত্ত মঞ্চের উল্টো দিকে। উনিও একের পর এক পুকুর চেয়ারম্যানের গদিতে বসে, এমএলএ সিংহাসনে বসে সারা মহেশতলার বন্ধ করে দিয়ে জলা জমিগুলোকে ভরাট করে দিয়েছে। জল নিকাশি ব্যবস্থা মহেশতলার ভেঙে পড়েছে। তাই মহেশতলার মানুষকে 8 মাস জল পেরিয়ে মহেশতলার মানুষকে যাতায়াত করতে হয়, চলাচল করতে হয়, নোংরা জল পাওয়াতে হয় মহেশতলার মানুষকে। আপনি জানেন যে 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, অল্প বৃষ্টি হয়েছে, তাতে মহেশতলা ম্যাক্সিমাম রাস্তা জলের তলায় চলে গেছে। মানুষকে জল পাড়িয়ে সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। আমি যখন ভোটের প্রচারে বেরোচ্ছি, আমাকেও জল পাড়িয়ে জলের মধ্যে দাঁড়িয়ে আমাকে প্রচার করতে হচ্ছে। মানুষকে দুঃখ দুর্দশার যে ঘটনা, সেই ঘটনার সাক্ষী আমিও সেদিন চলতে বাধ্য হচ্ছি। তাই আমি বলবো মহেশতলার সবার প্রথম জল নিকাশি ব্যবস্থার একটা সুষ্ঠু সমাধান। আর সবচেয়ে যেটা আমি অবাক হয়ে গেছিলাম, যেদিনকে 2009 সালে পরিবর্তন হয়েছিল, সেই পৌর বোর্ডের আমি একজন সদস্য ছিলাম, চেয়ারম্যান ইন কাউন্সিল ছিলাম স্বাস্থ্য দপ্তরে। সেদিনকে অনেক আশা, অনেক ভরসা, অনেক বিশ্বাসের মধ্যে দিয়ে আমি চিন্তা করেছিলাম বা আমরা চিন্তা করেছিলাম যে একটা হাসপাতাল যদি আমরা মহেশতলার মানুষের জন্য উপহার দিতে পারি, মহেশতলার মানুষ, গরিব মানুষ যাতে সুস্থ স্বাস্থ্য পরিষেবা পায়, তার ব্যবস্থা যদি আমরা করতে পারি, তাহলে মহেশতলার মানুষের অনেক উপকার হবে। তৎকালীন 1975 সালে তৎকালীন সরকারের সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী গোবিন্দচন্দ্র নস্কর মহেশতলার মানুষের স্বার্থে একটা জমি উপহার দিয়ে গেছিল হাসপাতাল তৈরি করার জন্য সন্তোষপুর মোল্লার গেটে। আমরা সেই জমির উপর
একটা হাসপাতাল তৈরি করতে শুরু করেছিলাম, তার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। আমি সেদিনকে স্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল মহেশতলা পৌরসভা, আমার হাত ধরে, এবং 200 বেডের হাসপাতাল আমরা সেদিনকে তৈরি করার জন্য আমরা কাজ শুরু করেছিলাম। কিন্তু 2014-2015 নির্বাচনে আমি পরাজিত হই। আমাদের যে দল করতাম সেই দলের কিছু মির্জাপুরের সহযোগিতায়, এবং যিনি আজকে এমএলএ বা চেয়ারম্যান, তার ইন্ধনে আমি পরাজিত হয়ে যাই। কিন্তু তারপরে আমি দেখি যে হাসপাতালটা আমি যতদিন ছিলাম ওই পৌর বোর্ডে, আমি প্রায় 90% কাজ ওই হাসপাতালে শেষ করে এসেছিলাম। কিছু কাজ বাকি ছিল, পরবর্তীকালে সেই কাজ শেষ হওয়ার পর হঠাৎ দেখলাম ওনার স্ত্রীর নামে হাসপাতালটা তৈরি হয়ে গেল। নামকরণ হলো কার? কস্তুরী দাস সুপার স্পেশালিস্ট হাসপাতাল। তারপরে আরো অবাক কাণ্ড, সেই হাসপাতালটা যখন তৈরি হয় তখন আমরা বোর্ডে আলোচনা করেছিলাম যে গরিব মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা পায় তার জন্য 300 টাকার বেড ভাড়া। কিন্তু স্বাস্থ্য পরিষেবা ওই হাসপাতালে পিপিপি মডেলে যিনি নেবে, তিনি যে বেড ভাড়া ওনাকে আমরা 40% বেড আমরা ছেড়ে দেবো। সেই 40% বেডের উনি ভাড়া ঠিক করবেন, যে ভাড়া নেবে আমরা সেই ভাড়াই অ্যালাউ করব। কিন্তু পরিষেবা ওই সবচেয়ে সর্বোচ্চ স্তরের বেড ভাড়ার যে পরিষেবা, 300 টাকার বেড ভাড়ারও সেই রুগীকে সেই পরিষেবা দিতে হবে, সেই মানুষকে সেই পরিষেবা দিতে হবে। তৎকালীন এগিয়ে ছিলেন বিপি পোদ্দার, আমরা তার সাথে কথা বলেছিলাম। তিনি 26 কোটি টাকা মহেশতলা পৌরসভা থেকে চেয়েছিল, যে 26 কোটি টাকা মহেশতলা পৌরসভা ওনাকে দিলে উনি মহেশতলা পৌরসভার যে হাসপাতাল, সেই হাসপাতাল তৈরি করে ইনফ্রাস্ট্রাকচারটা পুরো তৈরি করে ইনস্ট্রুমেন্ট এনে হাসপাতালটাকে চালু করে দেবে। এবং আমরা যে মডেল বলেছিলাম, যে প্রস্তাব দিতাম, সেই প্রস্তাবে 300 টাকার বেড ভাড়া মিডিল ক্লাস মানুষের জন্য, মধ্যবিত্ত মানুষের জন্য বলেছিলাম 600 টাকা বেড ভাড়া 30%, আর 40% উনি ওনার যে রেট নেওয়া উচিত সেই রেট নিয়ে উনি করবেন, তার মধ্যে আমরা ইন্টারফেয়ার করব না। উনি তাতে রাজি হয়েছিল। তৎকালীন চেয়ারম্যান আমাদের ভুল বুঝিয়েছিলেন, বুঝিয়ে বললো অনেক বেশি চেয়েছে টাকা। কিন্তু পরবর্তীকালে দেখা গেল মহেশতলা পৌরসভা ওই হাসপাতাল তৈরি করতে গিয়ে 80 কোটি টাকা খরচা করে বসে আছে। শুধু 80 কোটি টাকা খরচা করেছে আমার বলার তাতেও কিছু নেই। হাসপাতাল তৈরি করতে গিয়ে হয়তো যে বাজেট তৈরি করেছিল সেই বাজেট হয়তো বাস্ট করেছে, 80 কোটি টাকা খরচা হয়েছে, আমি তাতে কিছু বলছি না। কিন্তু 80 কোটি টাকা মহেশতলা পৌর মানুষের টাকা, করের টাকা, সেই টাকা দিয়ে হাসপাতাল তৈরি হলো। আর সেই হাসপাতালটা একটা বেসরকারি সংস্থাকে দিয়ে দেওয়া হলো। তারা এসে হাসপাতালের উপর ব্যবসা করছে। মহেশতলার সাধারণ মানুষ ওই হাসপাতাল থেকে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা পায় না। যদি স্বাস্থ্য পরিষেবা নিতে হয় তাকে হাজার হাজার লাখ লাখ টাকা গুনে দিলে সে স্বাস্থ্য পরিষেবা পায়। আর যে অবস্থা হাসপাতালে, 2 পায়ে যায় আর 4 পায়ে ফিরত আসে, ওই হাসপাতাল থেকে এই জায়গায় নিয়ে গেছে মহেশতলা পৌরসভা। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। পৌরসভার পয়সা, হাসপাতাল তৈরি করলো পৌরসভা, একজন বেসরকারি মানুষ এসে তাতে ব্যবসা করে যাচ্ছে, মুনাফা লুটে যাচ্ছে। আর তার ইলেকট্রিক বিলটা, হাসপাতালের ইলেকট্রিক বিলটা পৌরসভাকে পেমেন্ট করতে হচ্ছে। পৌরসভার কোনো মানুষ ওইখানে স্বাস্থ্য পরিষেবা পায় না। আমি বলি এই ব্যাপারে যদি নিরপেক্ষ তদন্ত হয় তাহলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়বে, দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার হয়ে যাবে যে কেন চেয়ারম্যান মহাশয় নিজের ইচ্ছায় ওই হাসপাতাল বেসরকারি একটা সংস্থাকে দিয়ে চালাতে শুরু করেছে। তাই আমি বলবো আপনাদের যে আমরা ওই হাসপাতাল পুনরুদ্ধার করে মহেশতলার মানুষ যাতে কম পয়সায় বা বিনা পয়সায় যাতে স্বাস্থ্য পরিষেবা পায় সঠিক, তার ব্যবস্থা করা আমার মূল উদ্দেশ্য। আপনি বিধায়ক হলে কি করবেন, কি সমস্যার সমাধান করবেন? আমি বিধায়ক হলে প্রথমেই সমস্যার সমাধান করব যে মহেশতলার মানুষের স্বাস্থ্য পরিষেবা পাওয়া খুব দুষ্কর হয়ে গেছে। একটুখানি মহেশতলার মানুষ যদি অসুস্থ হয় তাকে আমাকে কলকাতার বুকে নিয়ে গিয়ে তাকে ভর্তি করতে হয়, নয় বিড়লা, নয় ক্যালকাটা হসপিটাল থেকে শুরু করে যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে আমাদের ভর্তি করতে হয়, না নার্সিংহোমগুলোতে ভর্তি করতে হয়। মহেশতলার মানুষ স্বাস্থ্য পরিষেবা পায় না, বঞ্চিত মহেশতলার মানুষ। একটা মাতৃ সদন ছিল মহেশতলা, গর্ভবতী মায়েরা বিনা পয়সায় ওখানে ট্রিটমেন্ট পেত। গর্ভবতী মায়েরা 3 মাস পর থেকে যতদিন না তার ইয়ে হতো ততদিন উনি ওইখানে ট্রিটমেন্ট পেতেন বিনা পয়সায়। সেই মাতৃ সদনটাকেও বেসরকারিকরণ করে দিয়েছে এই
মাননীয় চেয়ারম্যানের নেতৃত্বে। পয়সা না ফেললে ওইখানে ট্রিটমেন্ট হয় না। তাই আমি মনে করি সবার প্রথম আমার স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে হবে মহেশতলার মানুষের কাছে। আর মহেশতলার মানুষের সবচেয়ে বড় যে সমস্যাটা আজকে দেখা দিচ্ছে, সেই সমস্যাটা হলো জল নিকাশি ব্যবস্থা। গঙ্গা গেছে মহেশতলার বুকের উপর দিয়ে, অর্থাৎ একটা ড্রেনেজ সিস্টেম, জল নিকাশি ব্যবস্থা আমাকে তৈরি করে দিতে হবে মহেশতলা মানুষের স্বার্থে। আমি বিধায়ক হবই, এবং বিধায়ক হওয়ার পর আমার প্রথম কাজ হবে জল নিকাশি ব্যবস্থা এবং মহেশতলার মানুষের স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেওয়া। এই কাজটা আমার মূলত প্রথম হবে।